আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, কালীপুর হাই স্কুল, ভৈরব। আজকে যে অধ্যায়টা তোমাদের সাথে আলোচনা করব, এই অধ্যায়টার নাম হলো তথ্য উপাত্ত, অধ্যায় নম্বর 11, অষ্টম শ্রেণী গণিত বই। দেখো, এই তথ্য উপাত্ত অধ্যায়টাকে আমি পাশের মূল মন্ত্র হিসাবে আখ্যা দিয়েছি। কেন জানো? কারণ বর্তমান মান বন্টন অনুযায়ী তথ্য উপাত্ত থেকে তুমি 2টা সৃজনশীল আনসার করতে পারো। এখানে কত? 10 দুগুণে 20। আবার 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে পারো। এখানে কত? 2 দুগুণে 4। আবার 3টা অবজেক্টিভ তুমি আনসার করতে পারবে। 3 একে 3, তাইলে কত হলো? 20 আর 4 24, 24 আর 3 কত? 27। আমি শিক্ষার্থীদেরকে বলবো, যারা গণিতে সহজে পাশ করতে চাও বা ভালো নম্বর তুলতে চাও, তারা প্রত্যেকে তথ্য এবং উপাত্ত এই অধ্যায়টা এমনভাবে অনুশীলন করবে যেন একটা নাম্বারও ছুটে না যায়। আর যারা দুর্বল শিক্ষার্থী, যে অঙ্ক মাথার উপর দিয়ে চলে যায় বা অঙ্ক বই ধরতে মনে চায় না, তাদেরকে বিশেষভাবে বলবো তথ্য উপাত্ত অধ্যায়টা তুমি অন্তত ভালো করে করো, অন্তত অঙ্কে তুমি ফেল করবে না। আমি আজকের এই ক্লাসটি এমনভাবে সাজিয়েছি যেন এই অধ্যায় থেকে সৃজনশীল আসুক, সংক্ষিপ্ত আসুক, আর বহু নির্বাচনে আসুক বা জ্ঞানমূলক আসুক, যে কোনো দিক থেকে প্রশ্ন আসলে তুমি যাতে সুন্দর করে আনসার করতে পারো। এবং তোমার আমি যে একটা হিসাব দিলাম 27 নম্বর পেতে পারো, সেইভাবে আমি পাঠটা উপস্থাপন করেছি। আমি তোমাদেরকে বলবো, তোমরা মনোযোগ সহকারে, জীবনে তো অনেক সময় অনেকভাবে নষ্ট করেছ, অন্তত এই পরিসংখ্যান অধ্যায়টা আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছি, তোমরা চেষ্টা করবা অন্তত কয়েকবার মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আমার বিশ্বাস, তোমরা যদি মনোযোগ সহকারে কয়েকবার ভিডিওটা দেখো, তাহলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে আমি অঙ্কে ফেল করব না ইনশাল্লাহ। চলো, এখন আমরা জানি তথ্য কি। দেখো, অনেক সময় আমাদের ক্লাসে নোটিশ আসে, হেড স্যার কি নোটিশ দিয়ে পাঠান যে আগামী সপ্তাহে আমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিংবা তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করো, অনেক সময় দেখো যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে অনেক লোকের সমাগম দেখা যায়। তখন তোমরা জিজ্ঞেস করো এখানে কি হয়েছে, তখন কি উত্তর পাও? যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ আহত হয়েছে। এই যে আমরা প্রতিদিন যে ঘটনাগুলি দেখতেছি, এগুলি আসলে তথ্যর আরেকটা বলা যায় তোমার খবর। আমরা বলি না, টিভিতে খবর দেখি, খবর বলো, তথ্য বলো, ঘটনা বলো, সবগুলি কিন্তু একই। তো তথ্য বলতে আমরা কি বলতে পারি? দৈনন্দিন জীবনে আমরা যা কিছু শুনি, দেখি বা আমাদের চোখের সামনে যা ঘটে, তাকেই কি বলে? তথ্য বলে। এখন আমরা পরিসংখ্যান সম্পর্কে জানবো। পরিসংখ্যান কি? সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনার সমূহই হচ্ছে পরিসংখ্যান। এর মানে এই তথ্যসমূহ যখন সংখ্যা আকারে প্রকাশ পায়, তখন এটা কি হয়ে যায়? পরিসংখ্যান হয়ে যায়। তাইলে পরিসংখ্যানের সংজ্ঞাটা স্যার কি বললাম? সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা সমূহ হচ্ছে পরিসংখ্যান। এখন আসো, আমরা জানবো উপাত্ত কি। দেখো, উপাত্ত হলো পরিসংখ্যান অঙ্ক যখন তোমরা করো, দেখবো যে অনেকগুলি সংখ্যা দেখা যায়। অনেকগুলি সংখ্যা থাকে না? এই সংখ্যাগুলি কি? উপাত্ত। তাইলে আমরা উপাত্ত সংখ্যা কি লিখতে পারি? যে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাগুলি হচ্ছে ওই পরিসংখ্যানের উপাত্ত। বা তুমি কি বলতে পারো যে পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাগুলিকে উপাত্ত বলে। দেখো, এখন আমরা পরিসর সম্পর্কে জানবো। দেখবা, তোমরা যখন অঙ্ক করতে যাও, প্রায় সময় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়।
এখানে কিন্তু পরিসর অবশ্যই দরকার হয়, কিংবা পরীক্ষায় অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে যে পরিসরের সূত্র লিখো। তাহলে পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। কি বলছি? তাহলে পরিসর সমান কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখন জানবো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এর মানে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিলে যে সংখ্যা হয় তাই কি শ্রেণী সংখ্যা। এখন আমরা শ্রেণী ব্যক্তি সম্পর্কে জানব। শ্রেণী ব্যক্তিটা কি? দেখো, তোমরা যখন অঙ্ক করো দেখবা যে 65 থেকে 100 বা 66 থেকে 70 এই ধরনের কি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে। তাহলে শ্রেণী ব্যক্তি কি আমরা বলবো যে এখানে ব্যবধান কত? 66 থেকে 66, 67, 68, 69, 70, 5। তাহলে শ্রেণী ব্যক্তির সঙ্গে আমরা কি বলতে পারি? যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার ব্যবধান হলো সেই শ্রেণীর শ্রেণী ব্যক্তি। কি? যে কোনো শ্রেণীর নিম্ন সীমা এবং কি উচ্চ সীমার ব্যবধানই হলো সেই শ্রেণীর শ্রেণী ব্যক্তি। এখন আমরা জানবো গণসংখ্যা। গণসংখ্যা কি বুঝতে পারছো? একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকে গুণে গুণে আমরা যে উপাত্তগুলি পাই মূলত এগুলি কিন্তু গণসংখ্যা। তাইলে আমরা কি বলতে পারি? একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় সেই সংখ্যাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। কি বলছি? একটি শ্রেণীতে যতগুলি উপাত্ত অন্তর্ভুক্ত হয় মানে তাকে ওই সংখ্যাগুলিকে কি বলা হয়? ওই শ্রেণীর গণসংখ্যা। এখন আমরা জানবো আয়তলেখ সম্পর্কে। কোনো উপাত্তের লেখচিত্র যখন আয়তক্ষেত্রের মতো হয় তখন সেই লেখচিত্রকে কি বলে? আয়তলেখ। কি বললাম? কোনো উপাত্তের লেখচিত্র যখন আয়তক্ষেত্রের মতো হয় তখন ওই লেখচিত্রকে কি বলে? আয়তলেখ। এখন আমরা পায়চিত্র সম্পর্কে জানি। কোনো উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় সেই লেখচিত্রকে আমরা কি বলবো? পায়চিত্র বলবো। কি বলছি? কোনো লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই লেখচিত্রকে কি বলে? পায়চিত্র বলে। এখন আমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে জানবো। কেন্দ্রীয় প্রবণতা কি? দেখো, মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সময়ের পঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। মানে মাঝখানে বা কেন্দ্র যেটাকে বলে, মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সময়ের অন্তর্ভুক্ত হওয়ার প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতাকে আমরা 3টে উপায়ে পরিমাপ করতে পারি। 1 গাণিতিক গড় বা শুধু গড়ও বলতে পারো, 2 মধ্য, 3 প্রচুরক। এখন আমরা মধ্যক কি জানবো। তোমরা সবসময় মনে রাখবে গণিতে যখনই মধ্যক আসবে নির্ণয় করতে গেলে সংখ্যাগুলি সাধারণত অবিন্যস্ত থাকে। তোমরা করবা কি? এই অবিন্যস্ত সংখ্যাকে বিন্যস্ত করার জন্য সব মানের ক্রমানুসারে সাজাবা। মানের ক্রমানুসার বলতে কি বুঝি? এটা হতে পারে ছোট থেকে বড় সাজাইতে পারো যেটাকে বলে ঊর্ধ্বক্রম, আবার বড় থেকে ছোট সাজাতে বলো যেটাকে বলে অধক্রম। তো মধ্যক কাকে বলে? উপাত্তগুলিকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলিকে সমান 2 ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলির মধ্যক। কি বলছি? উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে সেই মানটাই হবে কি? মধ্যক। এখন আমরা জানবো কি? প্রচুরক সম্পর্কে। প্রচুরক কি? দেখবা কোনো বছর যদি কাঁঠাল বেশি হয় লোকের মুখে শোনা যায় যে এবার প্রচুর কাঁঠাল হয়েছে। এবার কোনো বছর যদি ধান বেশি হয় লোকেরা বলে থাকে যে এবছর প্রচুর ধান হয়েছে। এর মানে কি? খুব যেটা বেশি হয় ওইটাকেই প্রচুর বলে। তাহলে কোনো উপাত্তে যে সংখ্যাটি বা যে সংখ্যাসমূহ সবচেয়ে বেশি বার থাকে সেটাই হচ্ছে প্রচুরক। কি বললাম? কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে?
প্রচুরক বলে। ও উপাত্ত সম্পর্কে তোমাকে আরও দু একটা কথা বলে নিই। সাধারণত উপাত্ত দুই প্রকার, একটা কি প্রাথমিক উপাত্ত এবং দ্বিতীয়টা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কোনগুলি? তোমার ঘটনাস্থল থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় এটাকে আমরা কি বলবো? প্রাথমিক উপাত্ত। যেমন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষ আহত বা নিহত হয়, তখন এইগুলি যারা ওইখানে দায়িত্ব থাকে তারা কিন্তু কাউন্ট করে কতজন মানুষ আহত বা নিহত হলো, এই যে তাদের যে হিসাবটা, এটা হচ্ছে কি প্রাথমিক উপাত্ত। তারপর দেখো এই দুর্ঘটনার সংবাদটা কিন্তু আমরা রেডিও টেলিভিশন সংবাদ পত্রিকায় পাই। তো ওই যে সংবাদপত্র রেডিও টেলিভিশন থেকে ওই একই ঘটনার খবর আসলো, এটা হলো পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। তাইলে মাধ্যমিক উপাত্ত কাকে বলে? পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্তই হলো আমাদের মাধ্যমিক উপাত্ত। তবে মনে রাখবা, প্রাথমিক উপাত্ত যেটা, এটার নির্ভরযোগ্যতা কিন্তু বেশি, আর মাধ্যমিক উপাত্তের নির্ভরযোগ্যতাটা একটু কম। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, গণসংখ্যা নিবেশন সারণী। আমি দেখেছি যেসব শিক্ষার্থী এই চকটা পারে তারা কিন্তু গণসংখ্যা নিবেশন সারণীও তৈরি করতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, এখন আমি বেশ কয়েকটি চক এবং সূত্র দিব। ওই চক এবং সূত্রগুলি যত ভালো মুখস্থ থাকবে, তোমার এই অধ্যায়ের অঙ্কটা ঠিক তত সহজ লাগবে। তো চলো, প্রথম আমরা কি গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে কথা বলবো। গণসংখ্যা নিবেশন সারণী আঁকতে আমার কি লাগে? শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন, গণসংখ্যা। কয়টা টপিকস? তিনটা, শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন, গণসংখ্যা। এবার আসো গড় নির্ণয়ের সারণী। গড় নির্ণয়ের সারণী কি আছে? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান xi, গণসংখ্যা fi, fi xi। এখানে গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করব, আর এখানে এই যে দেখো এই চিহ্ন, এটার নাম হচ্ছে সামেশন। এটার নাম কি? এটার নাম হচ্ছে সামেশন অফ fi ui। অর্থাৎ শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে আমি এখানে বসাবো, এবং সবগুলি গুণফল যোগ করলে যে রেজাল্টটা পাবো, এটার আগে আমি লিখবো কি? সামেশন অফ fi ui। তো এতক্ষণ আমরা গাণিতিক গড়ের যে চকটা এটা দেখলাম। তোমরা এই চকটা খুব ভালো করে মুখস্থ করবে, তোমাদের পরীক্ষায় গাণিতিক গড় একটা আসে। এখন আলোচনা করব আয়তলেখ অঙ্কন সারণী নিয়ে। দেখো, আয়তলেখ অঙ্কন কিন্তু একটা পরীক্ষায় আসে, তো খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলি তোমরা একটু শুনো। দেখো, এখানে আয়তলেখ অঙ্কন করতে হলে আমাকে কি প্রথম লাগবে? শ্রেণীব্যক্তি, তারপর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপর কি? গণসংখ্যা। তবে সবচেয়ে সহজ হলো কি জানো? শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা প্রশ্নে তোমার দেওয়া থাকবে, তোমার লাগবে কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার সময় সবসময় মনে রাখবে, নিম্ন সীমা থেকে যে শ্রেণীব্যক্তি নিয়ে কাজ করবে, ওই শ্রেণীব্যক্তি নিম্ন সীমা থেকে 0.5 কি করবা? বিয়োগ করবা, আর ঊর্ধ্বসীমার সাথে সেই 0.5 যোগ করবা। বাকিটা অঙ্কের সময় আমি আবার দেখাবো। এখন দেখো, এর নিচে একটা লেখা লিখতে হয়, এটা কি? চক কাগজে x অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি বলছি? চক কাগজে x অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং y অক্ষ বরাবর এক গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এই লাইনটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখবা, তাইলে তোমার হবে কি জানো? তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আবার দেখো, এখানে একটা বাংলা চিহ্ন দিছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কিন্তু শ্রেণীব্যক্তি দেখা যায় 20, 30, মানে এর আগে অনেক কিছু থাকে না। এই বাংলা চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এর আগের গড়গুলো আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহৃত হয়। এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার চক সম্পর্কে জানলাম। এখন আমরা
সূত্রগুলি জানবো। চক এবং সূত্র, কি বললাম, চক এবং সূত্র, এই দুইটি জিনিস যদি তোমার মুখস্থ থাকে আর হাতে তো ক্যালকুলেটর থাকবে, ইনশাল্লাহ তুমি যত দুর্বল ছাত্রই হও না কেন তুমি অবশ্যই অন্তত পরিসংখ্যানের অঙ্ক পারবে। স্যারের এই কথাটা তোমরা মনে রেখো। এখন আমরা শিখব সরাসরি গড় নির্ণয়ের সূত্র। সরাসরি গড় নির্ণয়ের সূত্র কি করব, প্রথম আমার যতগুলি সংখ্যা দেওয়া থাকবে আগে সুন্দর করে আমি যোগ করে ফেলবো। তারপরে কি করব, গুণে দেখবো এখানে মোট সংখ্যা কতটুকু, ওই মোট সংখ্যা দিয়ে যোগফলকে ভাগ করব। তাইলে আমার কি হয়ে যাবে, সরাসরি গড় নির্ণয় হয়ে যাবে। তাইলে সরাসরি গড় নির্ণয়ের সূত্র স্যারে কি দেখাইলাম, যে সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল ভাগ মোট সংখ্যা। এখন দেখো গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। এখানে এই যে দেখো এখানে কি লিখছি, সামেশন অফ fi xi বাই n। এখানে আমরা চোখে দেখেছিলাম কি fi ছিল গণসংখ্যা আর xi ছিল কি শ্রেণী মধ্যমান, কি শ্রেণী মধ্যমান, আর n হচ্ছে মোট গণসংখ্যা। ঠিক আছে, fi ছিল ওই শ্রেণীর গণসংখ্যা আর xi ছিল ওই শ্রেণীর মধ্যমান, আর n কি মোট গণসংখ্যা। এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র দেখব। মধ্যক নির্ণয় করার সময় আমরা দেখি অবশ্যই কি করতে হবে, সংখ্যাগুলিকে হয় ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট আমাদেরকে সাজাতে হবে। দেখো n জোড় সংখ্যা হলে, এখানে 10 হইতে পারে 12 হইতে পারে, জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ কত 2, অর্থাৎ জোড় সংখ্যাটা এই জায়গায় বসবে। আর n এর মান যদি বিজোড় হয় তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যক কি n+1/2 তম পদ এর মান। এখন জানবো প্রচুরক কাকে বলে। দেখো সংখ্যাগুলিকে মানের ক্রমানুসারে সাজালে যে সংখ্যাটি বা সংখ্যাগুলি সবচেয়ে বেশি সংখ্যকবার পাওয়া যায় তা সেটাই কি প্রচুরক হবে। তাহলে প্রচুরক নির্ণয় করার সময় আমরা কি করব, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবো বা বড় থেকে ছোট সাজাবো। সাজানোর পরে যে সংখ্যাটা হইতে পারে একটা বা যে সংখ্যাগুলি হতে পারে একাধিক, দেখবো যে সংখ্যাটা বা সংখ্যাগুলি সবচেয়ে বেশি বার থাকবে এখানে, এটাকে আমরা কি প্রচুরক বলবো। আর পাইচিত্র কি, দেখো পাইচিত্র যখন আসবে তোমরা যে কি করবা, প্রথম হচ্ছে যে এখানে দেখবা যে পরিসংখ্যানের যে মোট উপাত্তগুলি এইগুলি খেয়াল করবা কতটুকু দেওয়া আছে, এইগুলির যোগফল। আর পাইচিত্র মানেই 360 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি আনতে হবে। তাহলে আমি কি করব, যে একজনের হিসাব চাইলে আমি কি করব, তার ভাগে কতটুকু উপাত্ত ছিল এটাকে আমি গুণ দিব কত দিয়া, 360 দিয়া, ভাগ উপাত্তের মোট যোগফল। এখন আমরা আমাদের যে অনুশীলনী বইটা আছে ওই বইটার A to Z আলোচনা করব। দেখো 1 নম্বর অনুশীলনী 11 1 নম্বর কি বলছে, নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝায়। শ্রেণী ব্যক্তি আমরা আগে কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমার যে পার্থক্য, এটাই তো শ্রেণী ব্যক্তি। দেখো প্রতিটি শ্রেণীতে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। দ্বিতীয় কি বলছে, একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কি বলছিলাম স্যারে, শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা হবে শ্রেণীর গণসংখ্যা। 8, 12, 16, 17, 20 সংখ্যাগুলির গড় কত। স্যারে গড় নির্ণয়ের সূত্র কি বলছিলাম, আগে সংখ্যাগুলি যোগ করতে হবে। এই সংখ্যাগুলি যোগ করে দেখো 73 হবে, এবং এখানে সংখ্যাগুলি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 73কে 5 দিয়ে ভাগ দেও, দেখো 13.6 হবে। তুমি ক্যালকুলেটরটা তুমি নিজে করো। এটা এখানে বলছে 10, 12, 14, 18, 19, 25 সংখ্যাগুলির মধ্যক কত। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে প্রথম কি করতে হবে, আমাদের সংখ্যাগুলিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে। দেখো সাজালে কি হয়, এখানে ছোট সংখ্যা কত আছে 10, তারপরে 12, 14, 18, 19, 25। এখন দেখো এটা আমার মনে হয় সূত্র লাগবে না, 1, 2, 3, 4, 5, 6, তাইলে এখানে 6টা সংখ্যা আছে, এর মানে জোড় সংখ্যা। তাহলে 1, 2, 3, 1, 2, 3,
দেখো এই দিক থেকে আসলে এখানে আসলে 3 হয়, আর এই দিক থেকে আসলে এখানে 3 হয়। এর মানে 14 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ করো। ওই যে আমাদের সূত্র ছিল, দেখো আমাদের সূত্র যদি পালাই, আমাদের সূত্র কি ছিল, n/2 তম পদ যোগ কত ছিল, n/2 প্লাস 1 তম পদ, তাই না? দেখো সূত্রের মধ্যে পালাই, তাহলে n এর মান কত, এখানে কয়টা, 1 2 3 4 5 6, মানে n সমান 6। n সমান কত, যেহেতু গুণে 6টা সংখ্যা পাওয়া গেছে, তো 6 কে 2 দিয়ে ভাগ দাও, তম পদ। আর কত, 6/2 প্লাস 1 তম পদ, ভাগ কত, 2 দিয়ে, না এই যে 2 দিয়ে ভাগ করো। তাহলে এখানে কত হচ্ছে, 3 তম পদ, আর এখানে কত, 2 দিয়ে 6 এর ভাগ দিলে 3, আর কত, 4 তম পদ, ভাগ কত, 2। তাহলে এখন দেখো 1 2 3 তম পদ কত, 14 যোগ পরে 4 তম পদ, 1 2 3 4 তম পদ কত, 18 ভাগ 2। তাহলে 14 আর 18 32, 32 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, এই যে দেখো 16। যে কোনো অঙ্ক আসুক, মধ্যকের কি করবা, এইভাবে আগে ছোট থেকে বড় সাজাইবা, সাজায় এই সূত্রটা লিখে গুনে গুনে বসায় দিবা, দেখবা তোমার অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে কত হবে, 16। এখানে কত বলছে দেখো, এই সংখ্যাগুলির প্রচুরক কোনটি। এখানে দেখো সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে, অর্থাৎ ছোট থেকে বড় সাজালে কি হয়, 6 7 7 11 11 11 12 12 12, এর মানে 11 3 বার আছে, আবার 12 3 বার আছে। তাহলে 11 সর্বাধিক 3 বার আছে, 12 সর্বাধিক 3 বার আছে, এর মানে এর প্রচুরক হবে 11 আর 12। এখন দেখো কি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি, নিচে তোমাদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 41 থেকে 55 কত, 6 জন, 55 থেকে 70 10, 71 থেকে 85 20, 86 থেকে 100 কত, 4। এই সারণীর আলোকে আমাকে 6 থেকে 8 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে বলছে। উপাত্তগুলির শ্রেণীব্যাপ্তি কোনটি, শ্রেণীব্যাপ্তি কত, দেখো 41 থেকে 55। যখনই শ্রেণীব্যাপ্তি নিয়ে কাজ করবা তোমরা অবশ্যই মনে রাখবা, দেখো এখানে 41, আগে তুমি 41 গণো, তুমি 42 থেকে শুরু করো না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কত থেকে শুরু করবা, নিম্ন সীমা যা দেওয়া আছে তা থেকে। দেখো 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55, তাহলে 3 4 12 আর 3 15, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি কত, 15। এখন তোমাকে দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে শ্রেণীব্যাপ্তি যখনই আসবে আমি নিম্ন সীমা আগে গণবো, তারপরে আমি যাব। 7 নম্বর কি বলছে, দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কোনটি। দেখো দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কোনটি, এখানে দ্বিতীয় শ্রেণী কোনটা, 56 থেকে 70, তাই তো। শ্রেণী মধ্যমান এটা একটু ভালো করে খেয়াল করো, কারণ যখন গড় নির্ণয় করতে যাবে অবশ্যই তোমাকে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। তো শ্রেণী মধ্যমানের সূত্র কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান ভাগ 2। এখানে 56 থেকে 70, সর্বোচ্চ মান কত, 70, বিয়োগ কত, দেখো সর্বনিম্ন মান 56, এই যে 56 ভাগ কত, 2। 70 থেকে 56, ও সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান যোগ হবে, হ্যাঁ। তাহলে 70 আর 56 যোগ করলে কত হয়, দেখো 126। 126কে আমি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে কি হবে, 63। এর মানে শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করব, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি করব, যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমার কি শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। তাহলে আমরা শ্রেণী মধ্যমান জানলাম। এখন জানবো 8 নম্বর, প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটি। দেখো প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটা আছে, দেখো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এইটা 71 থেকে 85। তো আমরা তো জানি ছোট সংখ্যাটি বলে নিম্ন সীমা, উপরের সংখ্যাটার বলে, বড় সংখ্যাটার বলে ঊর্ধ্ব সীমা। এখানে বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটি, তাহলে 71 এবং 85 কোন সংখ্যাটা ছোট, 71, তাহলে এটাই কি নিম্ন সীমা। শিক্ষার্থীরা এখন আমরা অঙ্ক করব। এতক্ষণ আমরা অবজেক্টিভ নিয়ে কাজ করেছি,
তবে তোমাদের বলে রাখি, আমি আমার মুখের কথাই অঙ্ক। আমি দেখব অঙ্কের আগে কিছু কথা বলবো, আমার এই কথাগুলি যখন তুমি সুন্দর করে অনুসরণ করবে, দেখবে তোমার অঙ্ক ইজি হয়ে যাচ্ছে। তো 9 নম্বর কি বলছে যে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এই যে দেখো এখানে নাম্বারগুলি আছে, তোমরা বইয়ে দেখে নিও। বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তাহলে সরাসরি গড় নির্ণয় আমি কি সূত্র শিখেছিলাম, যে সংখ্যাগুলির যোগফল ভাগ মোট সংখ্যা। তাহলে এখানে সংখ্যা সবগুলি আমি যোগ করব, যোগ করে কতটা ভাগ দিয়ে? 25 দিয়ে, এই তো। তাইলে এই যে দেখো এখানে প্রাপ্ত নম্বরগুলো আমি যোগ করছি সবগুলি, ঠিক আছে। যোগ করে আমি কত হয়েছে? 1875। তা শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে? 25 জন। তো সরাসরি গড় বা গড় নির্ণয় করতে বললে এই যে দেখো স্যারের সেই সূত্র, সংখ্যাগুলির যোগফল ভাগ মোট সংখ্যা। যোগফল 1875, মোট সংখ্যা 25 সমান কত হলো? 75। এই তো আমার ক নম্বর হয়ে গেল। দেখো 9 নম্বর যে অঙ্কটা করছি সরাসরি গড়, ঠিক তেমনি আরেকটি অঙ্ক কিন্তু 12 নম্বরে আছে। এই যে সাপ্তাহিক জামনীয় গড়। তাহলে আমরা কি করব? এই যে গৃহিণীদের সবগুলি টাকা কি যোগ করে 40 দিয়ে ভাগ দিব। তাহলে আশা করি তোমরা 9 অঙ্ক পারলে 12ও পারবে। এখন দেখো আমার 9-এর ক গেছে, খতে কি বলছে যে শ্রেণীব্যক্তি, এখানে কি বলছে? শ্রেণীব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এখন দেখো সারণী নির্ণয় করতে বললে প্রথমে তুমি যেটা করবা, যে পরিসর নির্ণয় করবা। পরিসরের সূত্র ছাড়ে কি বলছিলাম? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে সংখ্যাগুলি খুঁজলে দেখবা যে সর্বোচ্চ মান 88 আর সর্বোচ্চ মান 63। 88 থেকে 63 বিয়োগ আর কি যোগ 1 সূত্র মতো। 88 থেকে 63 বাদ দিলে কত হয়? 25, আর সাথে আছে 1, তাহলে কত হয়েছে? 26। তাহলে পরিসর কি? 26। এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাকে আরেকটা কি লাগবে? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র আমি কি বলছিলাম? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখানে কিন্তু বলে দিছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে। তাহলে দেখো পরিসর তো আমি 26 পাইছি হিসাব করে, আর আমার ডাকে বলছে যে ব্যবধান 5 ধরছে, আমি 5 নিলাম। 26কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5.2। তবে মনে রাখবা শ্রেণী সংখ্যা কখনো কিন্তু ভগ্নাংশ হয় না, ঠিক আছে। তো এখন কি হবে? পূর্ণ সংখ্যা 6 লিখবা। যদি আজ 7.60 থাকতো তাহলে আমি কি লিখতাম? 8 লিখতাম। যদি 3.1 থাকতো তাহলে আমি কি লিখতাম? 4 লিখতাম। এর মানে পূর্ণ সংখ্যার পরে যে দশমিকটা থাকে আমি এর পরে নিব, যেমন 3.1 পরে কি গেছে? 4। এইভাবে তোমরা নিবা যখনই শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখন দেখো গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণীটা কি? আমি কি আগে বলছি যে গণসংখ্যা নিবেশন সারণী আসলে শ্রেণীব্যক্তি, টালি চিহ্ন, গণসংখ্যা, এই 3টা জিনিস অবশ্যই তোমাকে দিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, এবং তোমাকে এটা অনেক যেভাবে হোক একটু কষ্ট করে হলেও মুখস্থ রাখতে হবে। আমি দেখেছি পরীক্ষার হলে অনেক শিক্ষার্থীরা করে কি, যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো, তার চট্টে মুখস্থ নেই। তাহলে সে কিভাবে পারবে বলো? শিক্ষার্থীরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে যেখানে সবচেয়ে বড় সমস্যায় পড়ে, সেটা হলো যে আমি কত থেকে ধরবো, যে আমি মানটা কত থেকে ধরবো। কেউ যেমন এখানে আমি 63 থেকে ধরছি, কেউ আবার 61 থেকে ধরে, কেউ 62 থেকে ধরে। তো আমি তোমাদেরকে সহজভাবে বলি যে এত ঝামেলায় তুমি না জড়ায়া তুমি চেষ্টা করবা কি, তোমার যে সর্বনিম্ন মানটা আছে ওইখান থেকে ধরা শুরু করো। তাহলে আমার এই অঙ্কে তো যখন অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলবে, তখন তুমি করবা কি, সর্বনিম্ন মান যেটা আছে এটার থেকে তুমি শ্রেণীব্যক্তি শুরু করো, তাইলে তোমার জন্য অনেক সহজ হবে। তাইলে এই অঙ্কের মধ্যে 9 নম্বর অঙ্কের মধ্যে আমার সর্বনিম্ন মান কত আছে? 63। তাহলে আমি 63 থেকে শুরু করি, এবং গণার সময় অবশ্যই মনে রাখবে যে 63 আগে গণবে। আমার ব্যবধান কত বলছে? 5। তাহলে 63, 64, 65, 66, 67। তাহলে 63-র পরে কত হবে? 67। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা 63, উচ্চ সীমা কত? 67। এখন দেখো
দ্বিতীয় শ্রেণীব্যক্তিটা যখন লিখছি আমি কত ৬৭-র পরে কত আছে ৬৮, তাইলে এখন আবার গুনো ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, এই যে দেখো ৭২। তাইলে আমি আবার শুরু করবো কত থেকে ৭৩ থেকে। ৭৩ কত ৭৩, যেহেতু ৬৩-র সাথে ৫ যোগ করলে ৬৭ হবে, তাইলে ৭৩-এর সাথে ৫ যোগ করলে ৭৭। তো ৭৭-এর পরে কত লিখবো ৭৮। ৭৮ যদি লিখি তাহলে এখানে ৬৮-র সাথে ৫ যোগ করলে ৭২, তাহলে ৭৮-এর সাথে ৫ যোগ করলে কত ৮২। দেখো এই যে ৮৩-র সাথে ৫ যোগ করলে ৮৭, ৮৮-র সাথে ৫ যোগ করলে কত ৯২। আমার মনে হয় শ্রেণীব্যক্তিটা তোমরা বুঝতে পারছো। এখন টালি চিহ্নটা আমরা কোথা থেকে আনবো? টালি চিহ্নটা দেখো আমরা কিভাবে ব্যবহার করি, যে ৬৩ থেকে ৬৭ কত আছে দেখো, প্রথম আছে ৭২, তাইলে ৭২ কোথায় যাবে, এই যে দেখো এই যে ৬৮ থেকে ৭২ এখানে টান হবে। আবার কি ৮৫, ৮৫ কোথায় যাবে দেখো ৮৩ থেকে ৮৭-এর মধ্যে ৮৫, তাই না? এরপরে কি আছে ৭৮, ৭৮ কোথায় যাবে ৭৮ থেকে ৮২, এই যে এই করে যাবে। তাইলে এইভাবে তোমরা বই থেকে এটা তোমরা নির্ণয় করে নিও। আর মনে রাখবা যখন ৫টা টালি চিহ্ন আসবে তোমরা ৪টা লিখে এই যে এই কোনাকুনি বরাবর একটা দাগ দিবা, তাহলে আমাদের পাস হয়ে যাবে, ঠিক আছে? আর এছাড়া আর কোনো সমস্যা নেই। দেখো এখানে ৬০টা হয়েছে, এই যে সাইডের পরে একটা টান দিয়ে ৫ লিখছি আর 2টা। তুমি এইভাবে সবগুলি সংখ্যা যখন গণবা দেখবা এখানে যেভাবে লিখছি তুমি এইগুলি সবগুলি পাইবা। তাহলে এখানে দেখো ১ ২ ৩ ৪, এই যে দেখো ৪, এখানে ৫, এই যে ৫, এখানে কত ৫ আর ২ ৭, এই যে ৭। আমার মোট গণসংখ্যা কত ২৫ ছিল, দেখি ২৫ হয়েছে কিনা। ৪ আর ৫ কত ৯, ৯ আর ৭ ১৬, ১৬ আর ৪ ২০, ২০ আর ৪ ২৪, ২৪ আর ১ ২৫। দেখো ৯-এর ঘর একই নিয়মের আরেকটা অঙ্ক আছে তোমার ১৫, এই যে এই বই ১৫ নম্বর। এখানে কি বলছে দেখো, এখানে অষ্টম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো। এখানে কি বলছে, শ্রেণী ব্যবধান ৫ ধরে শ্রেণী সংখ্যা কত। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আগে আমি পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করে কি শ্রেণী সংখ্যা পরিসরকে শ্রেণী ব্যবধান এখানে কত বলছে ৫ দিয়ে ভাগ দিব, তাহলে কি আমার হয়ে যাবে, ঠিক আছে? এখানে ৫ দিয়ে ভাগ দিব। তারপরে কি বলছে দেখো খ নাম্বার কি বলছে, শ্রেণী ব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা কত তোমার, এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তোমার ৪২ আর সর্বোচ্চ সংখ্যা ৭৩। তাইলে আমি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার সময় আমি কি ৪২ থেকে গণনা শুরু করবো। ৪২ কি ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬। তো ১৫ নম্বরের প্রথম গড়টা আমি বলে দিলাম, বাকি গড়গুলি তোমরা এইভাবে হিসাব করে নেবে, আশা করি পারবে। এখন আমি যে অংশটা আলোচনা করব গড় নির্ণয়, এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুমি যদি 2টা প্রশ্ন আনসার করো দেখবা 2টা প্রশ্নের মধ্যে যে গড় আনসার করা লাগতে পারে। তো তাহলে গড় নির্ণয়ের আমরা কিভাবে করি দেখো, এখানে ৯-এর খ নিয়ে এখন আলোচনা করছি। গড় নির্ণয় সারণীটা স্যার কী বলছিলাম, শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফআই এক্সআই। তো শ্রেণীব্যক্তি কি, এটা তো আমি ওই যে গণসংখ্যার মাঝে এখন এই যে গণসংখ্যার মধ্যে কিন্তু শ্রেণীব্যক্তি আমি বের করেছি, তাহলে এটা আমি গণসংখ্যা থেকে নিয়ে আসছি আর শ্রেণীব্যক্তি। আর গণসংখ্যা দেখো এখানে যা ছিল এখানে তা বসেছি। তাহলে আমার কি লাগে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান স্যারে কি বলছিলাম, যে শ্রেণী নিম্ন সীমা আর উচ্চ সীমা, এই যে ৬৩ আর ৬৭ যোগ করে আমি ২ দিয়ে ভাগ দিব, ভাগ দিলে দেখো ৬৫ আসবে। ঠিক তেমনি ৬৮ আর ৭২ যোগ করে ২ দিয়ে ভাগ দেব ৭০। তাহলে দেখো ৬৩, ৬৭, ৬৫, ৭৩, ৭৭ কত হবে ৭৫। এইভাবে তুমি যোগ করে ২ দিয়ে ভাগ দেও, দেখো এইগুলি বের হয়ে যাবে। তাইলে এখন তোমার কি কাজ করা লাগতেছে, এখানে শ্রেণী মধ্যমানকে আমি কি দ্বারা প্রকাশ করছি, এক্সআই দ্বারা, আর গণসংখ্যাকে এফআই দ্বারা। তাহলে দেখো এফআই গুণ এক্সআই, এখানে এফআই ইন্টু এক্সআই বোঝাচ্ছে, অর্থাৎ গুণ করতে বলছে। এক্সআই আমার কত আছে 65, আর গণসংখ্যা কত আছে 60। 65কে 60 দিয়ে গুণ দিও 260 হবে। এভাবে 70কে 5 দিয়ে গুণ দাও 350 হবে। এইভাবে তুমি এগুলি কমপ্লিট করো। করার পরে দেখো এই যে এই গুণফল এই সবগুলি যোগ করলে আমার আসবে 1885। এর আগে আমি একটা কী শব্দ লিখছি, এই যে দেখো উল্টা এম, সামেশন অফ এফআই এক্সআই সমান, সামেশন অফ এফআই এক্সআই সমান কত বেরিয়েছে 1885।
আর এখানে আমার মোট গণসংখ্যা কত বাইরেছে 25। এই যে 4 5 9 9 7 16 4 20 20 4 24 আর 1 25। তাহলে গড় নির্ণয় সারণী আমি কি বলছিলাম যে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তাহলে সামেশন অফ এক্স আই এক্স এর মান কত 1885 1885 আর এন কত 25। এই যে দেখো 25 ভাগ দিলে সমান কত হচ্ছে 75.4। তো আশা করি গড় নির্ণয়টা তোমরা বুঝতে পারছো। আর এটা তুমি প্রয়োজনে কয়েকবার দেখো এবং বেশি বেশি করে এটা প্র্যাকটিস করো। এই গড় নির্ণয়টা যদি তুমি প্র্যাকটিসটা করতে পারো আর পারো এবং তোমার যে পাস করার যে একটা সুযোগ এটা কিন্তু তোমার জন্য তৈরি হয়ে যাবে। দেখো এই অঙ্কটা তোমার এই বই কোথায় কোথায় দিছে, এই যে 13 নম্বরে দিছে। 13 নম্বরে কি বলতেছে দেখো তুমি, 13 নম্বরে বলতেছে উপাত্ত সময়ের গড় এবং উপাত্তের আয়ত লেখো আঁকো। তাহলে আমার তো গড় এই যে শ্রেণী ব্যবধান কত 5 থেকে 6 আর এখানে কত 7 থেকে 8। তাহলে আমরা এই যে শ্রেণী ব্যক্তির গড় এইগুলি লিখবো আর গণসংখ্যার গড়ে গণসংখ্যা লিখবো। তো শ্রেণী ব্যক্তি 5 থেকে 6, শ্রেণী মধ্যমান কত হবে 5 আর 6 যোগ করলে কত 11, 11কে 2 দিয়ে ভাগ দিলে 11.6.5 6.5 আর এখানে কত 25 গুণ করবা। একই নিয়মে আশা করি করতে পারবা। পরে দেখো 14 নম্বরে এবং তোমার আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু গণসংখ্যা আমি তৈরি করে নিতে হয়েছিল আর এখানে কিন্তু এই যে শ্রেণীব্যক্তি তৈরি করে নিতে হয়েছিল আর এখানে কিন্তু শ্রেণীব্যক্তি ডাইরেক্ট দেওয়া আছে, তোমার কোনো কষ্ট নেই, বইয়ে দেওয়া আছে। ঠিক 14 নম্বরেও কিন্তু কি বলতেছে একটি কারখানায় 100 শ্রমিকের মাসিক মজুরি দেখো 150 থেকে 55, যেটা আগে তুমি তৈরি করে নিয়েছিলে এখন কিন্তু বইয়ে সোজা দেওয়া আছে 51 থেকে 55। শ্রেণীভুক্তি বলে তুমি এই লাইনটা বসাও আর গণসংখ্যার গড়ে তারপরে তুমি ক্যালকুলেশন করো হয়ে যাবে। 15 দেখো 15 কি বলতেছে সারণী থেকে গড় নির্ণয় করো। এই যে 9 নাম্বার এই যে যেটা করছি তোমাকে এখানে কিন্তু গণসংখ্যা তৈরি করতে বলছে, আবার গণসংখ্যা তৈরি করে তারপর আমি গড় নির্ণয় করব, এই নিয়মটা ঠিক আছে। এখন দেখো 16 খতে কি বলতেছে 16 খ সারণী থেকে গড় নির্ণয় করে। এই যে দেখো শ্রেণীব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকলে আমি শ্রেণী মধ্যমান বের করে পরে শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এখানে বসাইবো, পরে গুণফলগুলি যোগ করব, তাই না। এখন দেখো আবার কত আসছে 20 খতে যাও। এই যে দেখো 20 খতে কি বলছে, এই যে দেখো এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে, প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আচ্ছা এরপরে আমাকে কোথায় যেতে বলছে 21 গ দেখো এখানে অবিন্যস্ত কতগুলো উপাত্ত দেওয়া আছে, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। তো এই যে এই যে আগে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তারপরে তুমি কি করো গড় নির্ণয় করো। অনেকে আবার করে কি এই গড় নির্ণয়টা দুইটা চোখে না করে এই যে এক চোখে করে ফেলে, যে শ্রেণীব্যক্তি এই যে টালি চিহ্ন গণসংখ্যা শ্রেণী মধ্যমান এফ আই এক্স। দেখো আগের গড় সবগুলো আসছে, জাস্ট শুধু টালি চিহ্নটা এখানে এক্সট্রা লাগাইবা। তুমি ইচ্ছা করলে আগে গণসংখ্যা বের করে করতে পারো, বা যদি মনে করো একবারে করবা তখন এই নিয়মে করে নেবা। এই যে শ্রেণীব্যক্তি টালি চিহ্নটা দিয়ে দিবা, গণসংখ্যা শ্রেণী মধ্যমান এফ আই এক্স। দেখো এই টালি চিহ্ন বাদে আগে কিন্তু সবগুলি ছিল, এই যে শ্রেণীব্যক্তি ছিল, শ্রেণী মধ্যমান ছিল, গণসংখ্যা ছিল। তো তুমি যদি মনে করো আমি দুইটা করবো না একটিতে করতে পারো, টালি চিহ্ন একবারই করে ফেলবো, এটাও সম্ভব। 9 নম্বরের গতে কি বলছিল যে 2 গড়ের পার্থক্য নির্ণয় করতে। তাইলে দেখো ক হতে সরাসরি গড় আমি কি বলছি পাইছি 75 আর খ হতে কি পাইছি 75.4। এই দেখো 75.4 থেকে 75 বিয়োগ করলে 0.4, জাস্ট হয়ে গেল 2 গড়ের পার্থক্য। দেখো 10 নম্বর অঙ্কে আমাকে কি বলতেছে দেখো, বলতেছে যে নিচে একটি সারণী দিয়ে হলো এর গড় মান নির্ণয় করো। গড় তো আমরা করছি আগে, উপাত্তগুলির কি বলছে যে আয়ত লেখ অঙ্কন করো। কি নির্ণয় করতে হচ্ছে আয়ত লেখ। তাহলে আয়ত লেখের সারণী আমার কি ছিল যে শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। শ্রেণীব্যক্তি দেখো এখানে শ্রেণীব্যক্তি বলা আছে 6 থেকে 10 আর গণসংখ্যা এই যে 6 থেকে 10 গণসংখ্যা 5। এই যে দেখো 6 থেকে 10 আর কি 5, এই দুইটা আমার ডাকে থাকবে। তাহলে আমার দরকার কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি কি বলছিলাম যে এখানে নিম্ন সীমা কত আছে 6 থেকে তুমি 0.5 বিয়োগ করো, তাহলে কি হবে
তুমি ক্যালকুলেটরে টিপ দাও 5.5 পাবে। আবার তুমি 10-এর সাথে এই 0.5 যোগ করো, তাইলে কত পাবে? 10.5। ঠিক এইভাবে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে তুমি 0.5 বিয়োগ করবে, আর ওই শ্রেণীর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবে। দেখবে তোমার অঙ্ক অনেক সুন্দর করে মিলে যাচ্ছে। এভাবে যদি মনে করো এখানে কি নিম্ন সীমা 16 আছে, 16 থেকে তুমি 0.5 বিয়োগ দাও, তাহলে কত হবে? 15.5। আর তাহলে এর উচ্চ সীমা কত আছে? 20। 20-এর সাথে 0.5 যোগ করো, তাহলে কি হবে? 20.5। এতটুকু বুঝে থাকলে আশা করি তোমার এই চকটা যখন তৈরি করে ফেলতে পারবা। দেখো, চকটা পূর্ণ করার পরে তোমার কাজ হলো এই বাংলা লেখাটা আত্মস্থ করা। কি লিখছি? যে চক কাগজে 1 অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এই যে দেখো অবিচ্ছিন্ন, এই যে এখান থেকে এখানে 1 অক্ষ, বুঝতে পারছো? এখানে কিন্তু আমি অবিচ্ছিন্ন, এই যে 5.5, 10.5, 15.5 তোমার অবিচ্ছিন্ন শ্রেণী 1 অক্ষগুলিকে এইদিকে নিছি, বুঝতে পারছো? তারপরে কি বলছে? এবং ওয়াই অক্ষ বরাবর 1 গড় সমান একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখা অঙ্কন করে। এই যে দেখো উপরে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, ওইদিকে আমি কি নিছি? গণসংখ্যা। এটা কি দিছি? ওয়াই অক্ষ। এখন তাহলে কি আমি অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলি এখানে বসাছি। এখানে দেখো 5.5 থেকে 10.5 ব্যবধান কত? এই যে দেখো, বা 6 থেকে 10 ব্যবধান কত? 6, 7, 8, 9, 10। কত? 6, 7, 8, 9, 10। তাহলে ব্যবধান কত? 5। তাহলে আমি কি করব? 5 গড় পরে পরে কিন্তু এই যে বিন্দুটা নিব। কত গড় পরে পরে? 5 গড় পরে পরে। তাহলে এই যে 5.5 বরাবর দিছি। আমার প্রথম 5 লিখতে আমার কি লিখতেছে? 5.5 থেকে 10.5। দেখছো? তে প্রথম যে দুইটা বিন্দু নিব আমি 5.5-এর উপরে 5 নম্বর করে দিব, 10.5-এর উপরে 5 নম্বর করে দিব। অর্থাৎ প্রথম বিন্দুটা লেখার সময় তুমি দুইটা গড় ফিল আপ করবা। ফিল আপ করলে কি হবে? পরবর্তীতে গড়গুলি এরপরে কত আছে? এই যে 15.5 কত গড় যাবা? 17 গড় যাবা। এই যে 15.5 বরাবর গনে গনে, এই যে যেহেতু আমি 1 গড় সমান 1 একক ধরছি, যে 5, 10, 15, এই যে 16, 17, এইভাবে। তারপরে কত? এই যে দেখো 20.5। তুমি যদি এই জায়গাটা ভালো করে পূরণ করতে পারো, প্রথম গড়টা কি? 5.5 থেকে 10.5, এই দুইটা গড় বরাবর তুমি 5 ফিল আপ করবা। তারপরে কি? 15.5, 20.5 বরাবর হালি চক। এখানে 20.5 গড় কত গড় যাইতে বলছে আমাকে? 30 গড়। এই যে দেখো, এই যে 5, 10, 15, 20, 25, এই যে দেখো 30 গড়ে ফুটা দিছি। এইভাবে ফুটা দেওয়ার পরে তোমরা কি করবা? এই ফুটাগুলি যোগ করে নিবা, দেখবা সুন্দর একটা আয়তলেখ হয়ে গেছে। ঠিক আছে? এই আয়তলেখ দেখো আরো কোথায় আছে? 13 নম্বর অঙ্কের মধ্যে এই আয়তলেখটা আছে। 13 নম্বর অঙ্ক কি বলছে? শ্রেণী ব্যক্তিগত 5 থেকে 6, আর গণসংখ্যা কত? 25। তাহলে আমার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তাহলে 5 থেকে কি 0.5 বিয়োগ দিলে আমার কি হবে? 60.5। আর 6-এর সাথে 0.5 যোগ করলে কত হবে? 6.5। ঠিক আছে? এখন দেখো অবিচ্ছিন্ন, তাহলে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণসংখ্যা এটা প্রথম তৈরি করে নিব। তারপর কি? এই যে প্রথম কি আমরা এই চকটা করে নিব এখান থেকে। এখানে যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, ঠিক আছে, আর গণসংখ্যা দেওয়া আছে, তা দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী। তারপর আমাকে এখানে দেখো চক কাগজে 1 অক্ষ বরাবর 1 গড় সমান, এখানে কিন্তু একক ধরলে হবে না, 5 থেকে 6 ব্যবধান কত? 1। তাহলে তুমি এখানে লিখবা 5 গড় সমান কত? এখানে কি লিখবা? দেখো 5 গড় সমান 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। ঠিক আছে? তাইলে এখানে কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি, তোমার আর কোনো চিন্তা নাই। ছেলেমেয়েরা এই জায়গাটার মধ্যে সমস্যায় পড়ে। আমি এখানে 5 গড় সমান কি ধরবো? 1 একক ধরবো। এখন দেখো 14 নম্বরে কি বলতেছে? 14 নম্বরে বলতেছে একটি কারখানায় 100 শ্রমিকের মাসিক মজুরি এখানে নিচে দেওয়া আছে। উপাত্তের আয়তলেখ আঁকো। এখানে দেখো 51 থেকে 55, ঠিক আছে,
তাহলে এই গণসংখ্যা কত 6। তাহলে আগে আমি এই চকটা ফিল আপ করবো। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীভিত্তিক গণসংখ্যা লিখে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 51 থেকে 55। তো 51 থেকে 0.5 বিয়োগ করলে কত হয় 50.5। আবার এই যে দেখো 51 বিয়োগ 0.5 তাহলে কত হবে 50.5। আবার এটার ঊর্ধ্বসীমা কত আছে এই ঘরের 55 যোগ 0.5 তাহলে কত হবে 55.5। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি। এখন দেখো এখানে যে লেখাটা এখানে ব্যবধান কত 51, 52, 53, 54, 55 ব্যবধান আমার কত 5। তাহলে এই যে এইটা এই লেখাটা অক্ষরে হুবহু এই লেখাটা লিখে দিবা, আর কিচ্ছু তোমার করতে হবে না। যে চক কাগজে এক অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে শ্রেণী অবিচ্ছিন্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করে। এখানে যা আছে জাস্ট এটা লিখবা, আর কিচ্ছু তোমার করতে হবে না। ঠিক আছে, 1 গড় সমান 1 একক। আর কোথায় আছে আয়তলেখ দেখো 20-এর গতে আছে 20 নম্বরে। এখানে দেখো 20 থেকে 29। ঠিক আছে, শ্রেণীবৃত্তি কত 20 থেকে 29, গণসংখ্যা 10। তাইলে প্রথম আমি এখানে এই চারটা পূরণ করব একই নিয়মে। এখানে শ্রেণীবৃত্তি গণসংখ্যা লিখে এই যে শ্রেণী নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করব, আর উচ্চ সীমার সীমাতে কত 0.5 যোগ করব। তারপরে দেখো এখানে এই লেখাটা আসছে চক কাগজে 1 অক্ষ বরাবর। এই লেখাটা এখানে একটু তোমার পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে তোমার দেখো এখানে 20 থেকে 29 ব্যবধান কত 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10। যেহেতু 10 যদি আমি এখন 1 গড় সমান 1 একক নেই তাহলে আমাকে 10 গড় পরে পরে এই যে দেখো 10 গড় এখানে থেকে পরে এখানে যাইতে হবে, কিন্তু মধ্যে আবার 5 গড় আছে। যদি 5 গড় নিতে হয় তুমি সাধারণত ছাত্রছাত্রীরা 5 গড় নেয়, তাহলে তোমার শুধু এই কাজটা করো চক কাগজে 1 অক্ষ বরাবর 1 গড় সমান এখানে কি লিখবা 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি এই 20-এর গো আসলে আমরা কি দিব চক কাগজে 1 অক্ষ বরাবর 1 গড় সমান 2 একক ধরে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের আয়তলেখ। তো 11 নম্বর অঙ্ক কিন্তু আমাদের 10 এবং 11 দুইটাই করা হয়ে গেছে। এখন 12তে কি বলতেছে সাপ্তাহিক জমানো গড়। গড় তো আমরা আগে আলোপ করেছি। এখন কি নির্ণয় করব মধ্যক ও প্রচুরক। দেখো এখানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। অবিন্যস্ত উপাত্ত কোনগুলি সংখ্যাগুলি যখন ছোট বড় এলোমেলোভাবে দেওয়া থাকে এগুলিকে বলে অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কোনগুলি যখন সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানো হয়, হইতে পারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এটাকে আমরা কি বলবো এটাকে বলবো বিন্যস্ত উপাত্ত। আমি তো বলছিলাম এখানে আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক নির্ণয় করতে হলে আমি কি বলছিলাম যে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে, সিরিয়ালে সাজাতে হবে। ঠিক আছে, দেখো স্যার এখানে সাজাইছি এই যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অর্থাৎ আমি ছোট থেকে বড় সাজাইছি। দেখো 122, 125, 132, 135 এভাবে সবগুলি তোমরা সংখ্যা একটু বই দেখে সুন্দর করে সাজানিও। সাড়ে তো সাজাইছি। এখানে দেখো 40টা সংখ্যা দেওয়া আছে। কয়টা সংখ্যা দেওয়া আছে 40টা। তাহলে 40 কি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ছিল যে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। তো এখানে n বলতে কত 40। দেখো n এর জায়গায় 40 বসছে বাই 2, 40/2। তো 40কে যদি 2 দা ভাগ দিয়ে আমার কত আসে 20। এখানে কত আছে 20 আর 1 21। তাহলে দেখো তোমার 20তম পদ আর 21তম পদ দরকার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। দেখো 20 নম্বর পদ কত আমার 150, 21 নম্বরও 150। এই যে দেখো 150 যোগ 150, দুইটা 150 যোগ করলে আমার কত হয় 300। 300কে 2 দিয়ে ভাগ দিলে 150। মানে এই অঙ্কের মধ্যক কত আমার 150। দেখো 12 নম্বরের পরের অংশে কি বলছে যে প্রচুরক নির্ণয় করো। কি বলছে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমি কি বলছিলাম যে সংখ্যাগুলোকে আগে আমাকে সাজাতে হবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এখানে তো আমি সাজাইছি মধ্যক নির্ণয় করার জন্য।
দেখো এখানে এখানে দেখো 140 1 2 3 বার আছে, আবার 156 দেখো 1 2 3 বার, 140 3 বার আছে, 156 3 বার আছে, আর অন্য কোনো সংখ্যা 3 বার নেই। তাহলে আমার প্রচুরক কি হবে? 140 আর 156। দেখো এখানে 20-এর কতে কি বলতেছে যে ক 7 5 4 3 9 3 8 উপাত্তগুলি কি নির্ণয় করতে বলতেছে? মধ্যক। তাহলে এন সংখ্যাগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এর মানে কি জোড় সংখ্যা। এই নিয়মে হয়ে যাবে n সমান 6 যা জোড় সংখ্যা। এই যে দেখো এখানে 40-এর জায়গায় কত বসাবে? 6, 6কে 2 দা ভাগ দিলে 3, তে 3তম পদ, আর এন 3 আর 1 60তম পদ। এই যে প্রথম এই সংখ্যাগুলিকে সাজাইবা, আশা করি তোমরা পারবা। কি করবা? প্রথম এই সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজাবা, সাজানোর পরে এই নিয়মে, ঠিক আছে, এই নিয়মে তুমি অঙ্কটা করো, দেখবা যে অঙ্কটা মিলে যাবে। আর কোথায় আছে? 21-এর খ। 21-এর খ দেখো এখানে কি নির্ণয় করতে বলছে আমাকে? মধ্যক। এখানে দেখো অবিন্যস্ত উপাত্ত আছে, এই যে এই, তাইলে আমাকে কি করতে হবে? মধ্যক। আর এখানে কি বলছে? মধ্যক ও প্রচুরক নির্ণয় করে। সেম, আগে এই মানগুলিকে আমি ছোট থেকে বড় সাজাবো, সাজানোর পরে দেখো এখানে 40 জন গৃহিণীর কথা বলেছে, 40 জোড় সংখ্যা। জাস্ট এখানে এনের জায়গা কি আছে? 40-এ আছে। তাহলে এখানে এটার মতোই তো 20তম পদ আর 21তম পদ তুমি ছোট থেকে বড় সাজায়া 20তম পদ আর 21তম পদ যেটা থাকবে ওইটা যোগ করে 2 দা ভাগ দিলেই তোমার মধ্যক বের হয়ে যাবে। আর প্রচুরক দেখো এখানে দেখো এই অঙ্কের মধ্যক হবে 150, আর প্রচুরক হবে তোমার এখানে দেখবা যে তুমি ছোট থেকে বড় সাজালে 140 সংখ্যাটা সর্বাধিক বার আছে, এর মানে 140 আমার কি? প্রচুরক। দেখো 12-র পরে আমরা 13 নম্বরে আসি। 13 নম্বরে কি বলছে? উপাত্তের কি আমাকে গড় নির্ণয় করতে বলছে, আয়তলেখ। আমরা গড় এবং আয়তলেখ আগে আলোচনা করছি, তাইলে আমার 13 শেষ। এখন 13 থেকে বলছে গড় এবং উপাত্তের আয়তলেখ, এটা আমাদের শেষ। 14তে সেম একই জিনিস, কি বলছে? উপাত্তের গড় এবং আয়তলেখ অঙ্কন করতে, এইটা আমরা আলোচনা করছি। 15 দেখো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা আলোচনা করছি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, এটাও আমরা আলোচনা করছি। সারণী থেকে গড় নির্ণয়, এটাও আলোচনা করেছি। এখন দেখো 16 নম্বরে কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো, আর খ বলছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাইলে সারণী থেকে গড় তো আমরা অলরেডি আলোচনা করেছি, এখন আলোচনা করব ক্রমযোজিত। দেখো 19 নম্বরে একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী আছে। দেখো 19 নম্বরে কি বলছে? যে এখানে একটা চক দেওয়া আছে, বলছে যে মধ্যক নির্ণয় করো। ক কি বলছে? মধ্যক নির্ণয় করো। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আগে আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক যখন নির্ণয় করছিলাম তখন কি করছিলাম? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাইছিলাম। আর সারণী থেকে কি বলতেছে আবারও শুনো, সারণী থেকে যখন এই মধ্যক নির্ণয় করতে হবে তোমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো এখানে 60 প্রাপ্ত নম্বর 60, গণসংখ্যা কত? 5, এই যে দেখো 5। এখানে 65 গণসংখ্যা কত? 8, এই যে দেখো 5 আর 8 যোগ করলে কত হয়? 13। 70-এর গণসংখ্যা 11, 13-এর সাথে 11 যোগ করো 24। এখন 75-এর গণসংখ্যা কত? 15, 15 আর 24 যোগ করো 39। এখানে 8, 80-র গণসংখ্যা কত? 8, এই যে 39 আর 8 যোগ করলে কত? 47। এখানে 85-র গণসংখ্যা 3, এই যে দেখো 47 আর 3 যোগ করলে কত? 50। ঠিক তেমনি তুমি এই যে 16 নম্বরে কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে, তাহলে 6-এর সাথে 8 যোগ করবা 14, 14-এর সাথে আবার 13 যোগ করলে কত হবে? 27, 27-এর সাথে আবার 10 যোগ করলে 37, 37-এর সাথে আবার 8 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50, এই যে দেখো আমার 50। আশা করি এই নিয়মে তুমি এই 16-র গণসংখ্যাটা তৈরি করবে। দেখো 19-এর যেহেতু আমি ক্রমযোজিত গণসংখ্যা শেষ করে ফেলছি, এখন মধ্যকটা শেষ করে ফেলি। এখানে n কত? 50 জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমার মধ্যক নির্ণয়ের সূত্র কি? ওই যে সে n/2তম পদ যোগ n/2 + 1তম পদ। এখানে n বলতে কত আছে? এই যে 50। তাহলে 25তম পদ আর কত? এখানে 50কে 2 দা ভাগ দিলে 25 আর 26তম পদ। এখন প্রশ্ন হলো যে আমি এখানে কোথায় পাবো 25তম পদ আর 26তম পদ? দেখো
এখানে কত আছে 24, 24-এর পরে কিন্তু 25, 26, 24-এর পরের সংখ্যাটা কত আমার 39, তাহলে 25 এবং 26 পদ এখানে আছে। তাহলে এখানে কত প্রাপ্ত নম্বর কত 75, ঠিক আছে। দেখো 75, 25তম পদ আমার কি 75 এবং 26তম পদ 75, আর 75 আর 75 যোগ করলে কত হয় 150, 150 কি 2 দা ভাগ দিলে 75, তাহলে আমার এর মধ্যে কি 75। এখানে দেখো আমি অনেকগুলি জোড় সংখ্যার মধ্যক নির্ণয় করছি, কিন্তু একটা এই পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক আমি পাইনি, তাই আমি একটা বিজোড় সংখ্যার মধ্যক এখানে দিলাম। দেখো 25, 18, 15, 26, 19, 13, 21, এখানে সংখ্যা কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 7 কি বিজোড় সংখ্যা। তাহলে আমার কি মধ্যক নির্ণয় করতে হলে আগে ছোট থেকে বড় সাজায় ফেলো। এই যে দেখো 13, 15, 18, 19, 21, 25, 26 সাজাইলাম। এখানে n কত 7, যা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার সূত্র আমি কি বলছিলাম মধ্যকের n+1/2, এখানে n কত আছে 7, 7 যোগ 1/2 তম পদের মান। দেখো 7 আর 1 কত 8/2 তম পদের মান, 2 দা 8 ভাগ দিলে কত হয় 4তম পদ। 4তম পদ কত 1, 2, 3, 4, 4তম পদ কত 26, তাইলে দেখো 4তম পদের মান 26 লিখছি। তো আশা করি মধ্যক সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে ইনশাল্লাহ। দেখো 17 নম্বর অঙ্কে কি বলছে, এখানে ফল আছে আম, কাঁঠাল, লিচু, জামরুল, আর শিক্ষার্থীর সংখ্যা 70, 30, 80, 20। এখন তোমাকে কি বলছে যে পাই চিত্রের উপস্থাপন করতে। পাই চিত্র যখনই আসবে তখন বুঝবা তোমাকে এখানে বৃত্ত আকারে বলছে, এবং বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ আছে 360 ডিগ্রি কোণ। এই যে দেখো আম পছন্দ করে শিক্ষার্থীর কোণ কত হবে, আম পছন্দ করে 70 জন, তাই 70 পূরণ 360 ভাগ 200 সমান, তুমি ক্যালকুলেটর টিপ দিও 126 আসবে। তাহলে কাঁঠাল পছন্দ করে দেখা যাচ্ছে যে 30, তাহলে 30 পূরণ 360 ভাগ 200 54 ডিগ্রি। লিচু পছন্দ করে 80, দেখো সেম কাটিংয়ে লিখে নেওয়া 80 পূরণ 360 ভাগ 200 144। এরপরে জামরুল 20 পূরণ 360 ভাগ 200 34 ডিগ্রি। ক্যালকুলেটরে তোমাকে মান বের করে দিবে। এখন নিয়মটা বুঝতে পারছো তো? দেখো তোমরা যখন পায়চিত্র আঁকবে প্রথমে একটা বৃত্ত আঁকবে, এবং এরপরে তোমার ইচ্ছা মতে তুমি যে দিক দিয়ে খুশি তুমি এই দিক দিয়ে দিতে পারো, ঠিক আছে, এই দিক দিয়ে দিতে পারো। কেন্দ্র থেকে একটা রেখা টানবে পরিধি পর্যন্ত। এই যে দেখো আমি এখান থেকে দিলাম, এই রেখাটা দেওয়ার পরে আমরা চাঁদা নেব। আমার প্রথম কোণ বাইরেছে কত ডিগ্রি 126 ডিগ্রি, তাই না? প্রথম কোণের মান 126 ডিগ্রি। এই যে দেখো কাঁটাটা এই বরাবর ফালাইবা, ঠিক আছে। এই যে বিন্দুর মাঝে এই যে ছিদ্রটা যাবে, এবং এখানে এই যে শূন্য বরাবর নিবা। নেওয়ার পরে দেখো আমার 126 কয়ে আসছে। এই যে দেখো 120, এই যে 125, এই যে 126, ঠিক আছে। এখন তুমি এই যে যোগ করো, এখানে 126 ডিগ্রি। তাহলে আবার যখন তুমি শুরু করবে, আবার এই যে এখান থেকে শূন্য বরাবর নিবা। এই যে দেখছো, এই যে শূন্য বরাবর নেওয়ার পরে আমার এখন কত 54 ডিগ্রি। এই যে 54 ডিগ্রি, এই যে 40, 50, এই যে দেখো এখানে 54 ডিগ্রি, ঠিক আছে। আমি এখানে 54 ডিগ্রি নিলাম। তো এইভাবে প্রত্যেকটা, আবার যখন তুমি ভাববে আবার এই যে এই দাগটাকে তুমি বৃত্তি ধরে এইভাবে, আবার এখন পরে কত ডিগ্রি আছে 144 ডিগ্রি, আবার এইভাবে তুমি গুনি কি 144 ডিগ্রি যাবে, দেখবে তোমার হয়ে গেছে। দেখো 144 ডিগ্রি আমি আঁকি, এই যে 150, এই যে 144 ডিগ্রি এখানে। তাহলে এই যে দেখো আমার কেন্দ্রের সাথে যোগ করে দিলে হবে। এই যে দেখো এখানে কত 144 ডিগ্রি, তাহলে আর বাকি থাকে এই যে দেখো এখানে 34 ডিগ্রি আছে। তো সবসময় তুমি, আমি দেখছো কেন্দ্র যে দাগটা দিয়ে শেষ হবে ওই দাগটা থেকে আবার শুরু করবে, তাহলে তোমার পায়চিত্র আঁকা অনেক সুন্দর হবে। দেখো আমাদের সূত্র কিন্তু শেষ হলো। সূত্রে আমরা কি করলাম, পায়চিত্র আঁকলাম। 18 এসে কি বলতেছে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্র উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। এখানে পায়চিত্র দেওয়া আছে, আমাকে কোথায় নিতে হবে, সংখ্যায়। দেখো
এখানে পায়চিত্র মানেই তো বৃত্ত, তো বৃত্তের কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থী কতজন বলা হয়েছে? দেখো 120 জন। তাহলে 1 ডিগ্রির জন্য কতজন? তাহলে কত? 720কে 302 জন। এখন আমার প্রথম বাংলায় কতজন আছে? 90 ডিগ্রি। তো 90কে 2 দিয়ে গুণ দেও, তাহলে 180 ডিগ্রি। পরে ইংরেজি কত আছে? 30 ডিগ্রি। তুমি 30কে 2 দিয়ে গুণ দেও, 60। পরে গণিতে কত আছে? 50 ডিগ্রি। 50কে 2 দিয়ে গুণ দেও, 100। আবার বিজ্ঞানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। 60কে 2 দিয়ে গুণ গেলে 120। ধর্ম 80 ডিগ্রি আছে, 80কে 2 দিয়ে গুণ দেও, 160। আর সঙ্গীতে 50 ডিগ্রি আছে, তো 50কে 2 দিয়ে গুণ দিলে কত? 100। এখানে ডিগ্রি লিখতে হবে না, তোমার শুধু ডিগ্রির সাথে কত যত ডিগ্রি আছে এর সাথে 2 গুণ করলে আমার সেই কাঙ্ক্ষিত শিক্ষার্থী পেয়ে যাব। তো আমরা এটা মনে হয় বুঝতে পারছি। আমরা কি করব? প্রথম আগে 360 ডিগ্রি কোণের জন্য শিক্ষার্থী কত? 720। তাহলে 1 ডিগ্রির জন্য কতজন আমি বের করে ফেলছি। তারপরে এখানে যত ডিগ্রি আছে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে যাও, তোমার অঙ্ক হয়ে যাবে। এখন দেখো আমার 18 শেষ। 19 কি বলছে? প্রদত্ত উপাত্তের কি মধ্যক নির্ণয় করতে। এটা আমি আগে দেখেছি, গড়ও দেখেছি। পায়চিত্র আঁকো, এই যে একটু আগে পায়চিত্র দেখাইলাম 17তে। আশা করি তোমরা পারবা। 20 কি বলছে? এখানে 20 বলতেছে এই যে দেখো 7 5 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করে, এটা আমরা করছি। প্রদত্ত সারণ থেকে গড় নির্ণয় আমরা করছি। উপাত্তগুলোর আয়তলেখ আগে আঁকছি, তোমরা নিজেরা করে নিও। 21 কি বলছে? এই যে অবিন্যস্ত উপাত্তগুলির মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজায় যাও, বা মধ্যক প্রচুরক নির্ণয়, সাজানোর উপরে মধ্যক আর প্রচুরক। যেহেতু এখানে 40 জন গৃহিণীর কথা বলেছে, এটা কিন্তু আগে তোমাদের করা হয়েছে। শ্রেণীর ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন, এটা আলোচনা করা হচ্ছে। তো এরই সাথে আমার ক্লাসটা শেষ হলো এবং বইটা আমি A to Z, এই অধ্যায়ের A to Z আলোচনা করেছি। তারপরে তোমরা যদি অন্য কোনো বইয়ে স্টাডি করো বা সহায়ক বইগুলিতে স্টাডি করো, যে কোনো ধরনের সমস্যা আসুক, আমার আলোচনাটা যারা ভালো করে মনোযোগ দিয়ে শুনছ, আশা করি তাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমার সমস্যা থাকে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি মনে হয় ক্লাসটা তোমার কাছে ভালো লাগছে, তাইলে তোমার সহপাঠী যারা আছে তাদেরকেও বলতে পারো ক্লাসটার কথা, বা তুমি নিজেও সাবস্ক্রাইব করতে পারো, তাদেরকেও বলতে পারো লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব দিয়ে স্যারকে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।